একজন সাধারণ উকিল, সে কি পারবে সর্বোচ্চ ক্ষমতাধারী একজন রাজার বিরুদ্ধে লড়াই করতে? ব্রিটিশরা যখন ভারতে শাসন করত, তখন সেখানে গণহত্যা চালায়। একজন সাধারণ উকিল এরপর চেষ্টা করে সেই গণহত্যার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে। সে কি আদৌ পারবে এই লড়াইয়ে জিততে? এই নিয়েই আজকের মুভির নাম কেসারি 2। তো দেরি না করে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশনের আগে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সিনেমার প্রেক্ষাপট 1919 সাল। সময়টি তখন পাঞ্জাবের জালিয়ানাবাগ নামের একটি ছোট্ট জায়গায়, একটি মাঠের মধ্যে অনেক মানুষ, তারা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিল। বিশ্বযুদ্ধের সময় অনেক সৈন্য নিয়েছিল ইন্ডিয়া থেকে ব্রিটিশরা এবং বলেছিল তাদের অনেক সুযোগ সুবিধা দেবে। কিন্তু যুদ্ধের পর অনেকেই মারা যায়। তাদের সুযোগ সুবিধা দেওয়ার বদলে পুরো ইন্ডিয়ায় তারা বিভিন্ন রকম অবিচার চালায়। এই জন্যই সেখানে পাঞ্জাবের কিছু লোকরা এটা নিয়ে শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিল, নিজেদের অধিকারের জন্য, যাতে তারা ভালোভাবে একটু বাঁচতে পারে। তখনই সেখানে কমান্ডার আসে, আর আকাশে আমরা একটি ফাইটার জেট উঠতে দেখি। কমান্ডাররা কয়েক শত সৈনিক নিয়ে আসে। কমান্ডার নির্মমভাবে তাদের উপর গুলি চালাতে থাকে। তাদের গেটও বন্ধ করে দেয় যাতে সেখান থেকে বের হতে না পারে। সবাইকে, ছোট বড় বুড়ো বাচ্চা, সবাইকে নির্মমভাবে সেখানে গুলি করতে থাকে। গুলির পরে কেউ বেঁচে গেছে নাকি, তাদেরকে নির্মমভাবে মারার জন্য গুলির মাথায় ছুরি দিয়ে তাদেরকে কোপাতে থাকে। এই নির্মম হত্যাকাণ্ড চালিয়ে তারা সেখান থেকে চলে যায়। সেখানে সবাই মারা যায়, শুধু একমাত্র একটি ছেলে বেঁচে থাকে। ছেলেটি বেঁচে থাকলেও তার মা আর তার ছোট্ট বোনটি সেখানে মারা যায়। অন্যদিকে ব্রিটিশরা যে ইন্ডিয়াদের অধিকার দেয় না, তাদের উপর অত্যাচার চালে, এ ব্যাপারটি সহ্য করতে না পারে কলেজের এক প্রফেসর কৃপাল সিং তাদের এগেনস্ট একটি কেস ফাইল করে। ব্রিটিশরা এটা কোনোভাবেই মানতে পারে না যে ইন্ডিয়ানরা তাদের বিরুদ্ধে এখন আওয়াজ তুলতে শুরু করেছে। কৃপাল সিংকে থামাতে কৃপাল সিং এর এগেনস্ট বিভিন্ন মিথ্যা কেস দিতে থাকে ব্রিটিশরা। কিন্তু কেমন ভাবে যেন কৃপাল সিং সবগুলো কেসেই জিতে যাচ্ছিল। এতে ব্রিটিশদের মনে ভয় ঢুকে যায় যে তাদের ক্ষমতা প্রতিপত্তি যদি কমে যায়, ইন্ডিয়ানরা যদি নিজেদের অধিকারের বিরুদ্ধে লড়তে শুরু করে। এই ভয়ে সে ঠিক করে কোনো না কোনো ভাবে এই কৃপাল সিংকে জেলের ভিতরে ঢোকাতেই হবে। এরপর ব্রিটিশরা তিরাজ সিং এর কাছে পরামর্শ চায়। এই তিরাজ সিং হচ্ছে ব্রিটিশদের পা চাটায় একটি কুকুর। সে জাতি ইন্ডিয়ান হলেও সে ব্রিটিশদের জন্য ইন্ডিয়ানদের উপর অত্যাচার চালায় আর বিভিন্ন কুপরামর্শ দিয়ে থাকে। তিরাজ সিং এখানে বলে, আমি একজন লয়ারকে চিনি, সে সব সময় জিতে যায়, সে বিবেক না দেখে সে শুধু জেতার নেশায় থাকে। তিরাজ এখানে চিত্তর শঙ্কর নায়ের নামের এক উকিলের কথা বলে। এই উকিলই হচ্ছে আমাদের মেইন ক্যারেক্টার অক্ষয়। নায়ার তখন সেখানের অনেক বড় উকিল ছিল, যার মূল লক্ষ্য ছিল শুধুমাত্র জেতা। ব্রিটিশরা কেসটি নায়ারকে দিয়ে দেয়। নায়ার যখন কোর্টে ওঠে, তখন সে কৃপালকে নানা রকমের ছলচাতুরির প্রশ্ন করে। তার মূল লক্ষ্য ছিল কেস জেতা। কোনটা সত্যি কোনটা মিথ্যা এসব তার কাছে কোনো ম্যাটার করে না, সে শুধু জেতাকেই চিনে। নায়ার কৃপালকে নিজের কথার জালে ফাঁসিয়ে সেখানে দোষী সাব্যস্ত করে দেয়। ব্রিটিশরা এতদিনে যাকে কালপ্রিট বানাতে পারেনি, নায়ার একটি কেস নিয়েই ঠিকই সেটা বানিয়ে দেয়। মিথ্যা আরোপের জন্য নায়ারকে তখন জেলে ঢোকানো হয়। কৃপাল যাওয়ার আগে নায়ারকে বলে, তুমি অনেক ভালো উকিল, কিন্তু তুমি ভুল পক্ষ থেকে লড়াই করছো। যেদিন তোমার চোখ খুলবে সেদিন তুমি বুঝবে তুমি আসলে কত বড় অপরাধ করেছো। যেদিন তুমি বুঝবে সেদিন তোমার অনুশোচনার শেষ হবে না। এইসব কথাকে নায়ার একদমই পাত্তা দেয় না। এইদিকে ব্রিটিশরা অনেক বেশি খুশি হয় যে নায়ার তাদের কেস জিতিয়ে দিয়েছে। এজন্য ব্রিটিশরা একটি পার্টির আয়োজন করে, যেখানে নায়ারকে অনেক সম্মান দেয়া হয় আর তাকে একটি ব্রিটিশ পদবি দেয়া হবে বলেও তারা ঠিক করে। সেখানে নায়ারের স্ত্রী পার্বতীও এসেছিল। অন্যদিকে তার পরের দিনই নায়ারকে সেই পদবি দেয়া হয়। অনেক নাচ গান, অনেক সুন্দর মহল চলতেছিল। একদিকে পার্টি হচ্ছিল, অন্যদিকে সেই গণহত্যা চলছিল। একদিকে মানুষ খুশিতে আমেজ পালন করছিল ব্রিটিশদের সাথে, অন্যদিকে মানুষ নিজের আত্মীয় স্বজন হারাচ্ছিল। এই ঘটনার জন্য পরদিন
ভারতের বিভিন্ন সংবাদ পত্রিকায় এই গণহত্যার ব্যাপারে লেখালেখি হয়। এসব দেখে ব্রিটিশ কমান্ডার একদম নিজের হুঁশ হারিয়ে ফেলে। যদি বহির্বিশ্বে তার এই গণহত্যার কথা প্রচার পেয়ে যায় তাহলে তার অনেক ঝামেলায় পড়তে পারে। তাই সে পাগলের মতো ছুটতে শুরু করে কিভাবে এটাকে থামানো যায়। সে যেই যে পত্রিকা থেকে এইসব নিউজ প্রকাশ পেয়েছিল সব পত্রিকায় আগুন লাগিয়ে দেয়, ভাঙচুর করে, আর সবাইকে থ্রেট দিয়ে আসে যদি কেউ এইসব ম্যাটারে কোনো কিছু ছাপে তাহলে তাদেরকে মেরে ফেলবে। মানুষের অনেক বেশি খারাপ লাগছিল এই গণহত্যা প্রকাশ করতে না পেরে, কিন্তু সবার নিজের জানের মায়া তো আছে। যারা মারা গেছে তাদের ম্যাটার তো কেউ জানবেই না, উল্টো এদেরও নিজের জীবন চলে যেতে পারে। ব্রিটিশদের ভয়ে মানুষের খারাপ লাগা সত্ত্বেও কেউ কোনো কিছু প্রকাশ করতে পারে না। সংবাদ মিডিয়া এইসব থেমে থাকলেও সাধারণ জনগণ থাকে না। তারা মানববন্ধন এবং আন্দোলন চালিয়ে যেতে থাকে। এসব দেখে ব্রিটিশ সরকারের আবার মাথা খারাপ হয়ে যায়। তাই ব্রিটিশ সরকার একটি একটি ইনকোয়ারি বসায় এর সত্যতাকে প্রমাণের জন্য। এই সব আসলে মানুষ এবং ভারতীয়দের দেখানোর জন্য, বাইরের বহির্বিশ্বে দেখাবে যে তাদের কোনো দোষ নেই, এরকম দেখানোর জন্য সে একটি ইনকোয়ারি বসায়। আর তখন ঠিক করে যে এই কেসে কোনো ইন্ডিয়ানকে দেবে। যদি ব্রিটিশরা এর দায়িত্ব নেয় তাহলে সবাই ভাববে যে ব্রিটিশরা তো নিজেদের পক্ষেই নেবে। তাই ঠিক করা হয় আবার নায়ারকে এই কেস দিতে। নায়ার এরপর সে জালিয়ালাবাগে যায়। সেখানে দেখে হাজার মানুষ সেখানে মানববন্ধন করছে। তখন সে একটি ছেলেকে দেখতে পায়। এটা সেই ছেলে যে সেখানে একমাত্র বেঁচে ছিল। সে হাতে একটি ছবি এঁকেছিল যেখানে ওই সময়ের দৃশ্যগুলো একদমই দেখা যাচ্ছিল। সে তার ছবির মাধ্যমে এটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছিল। এত মানুষের মানববন্ধনের কারণে ব্রিটিশরা ঠিক করে এদের কোনোভাবে শান্ত করতে হবে। তাই সেখানে প্রতি মানুষ মৃত্যু প্রতি সেখানে 25 টাকা করে দেয়া হচ্ছিল। এই 25 টাকা এখন কম মনে হলেও ওই সময় লাখের উপরে ছিল এর দাম। আর তখন তো ইন্ডিয়ানরা ছিল গরিব, তারা সেখানে যাচ্ছিল সে টাকা নিতে, আর কোথাও এক জায়গায় টিপ সাইন করে রেখেছিল। অনেকেই সেখানে শিক্ষিত ছিল না। এক বৃদ্ধ মহিলা বারবার জিজ্ঞেস করছিল যে এই টাকা কিসের জন্য দিচ্ছ তোমরা, কিন্তু ব্রিটিশরা ওখানে যারাই ছিল কেউ কোনো উত্তর দিচ্ছিল না। তখন নায়ার কাছে যায়, কাছে গিয়ে পড়ে শোনায় যে এই যে গণহত্যা চালিয়েছে এখানে ব্রিটিশদের কোনো দায়বদ্ধতা নেই, তারা এমনটি করেনি। এখানেই তাদের আত্মীয় স্বজনরা সাইন করছিল, অর্থাৎ ট্রিপসই দিচ্ছিল। এটা শুনে যারা টাকা নিচ্ছিল সবাই হতবাক হয়ে যায়। তাদের নিজেদের সন্তান, পরিবার, বাবা মার মৃত্যুর বদলে তারা টাকা নিচ্ছে, আর যারা এমন জঘন্য অপরাধ করেছে তাদের নির্দোষ হিসেবে সাক্ষীও দিচ্ছে। তারা দ্বিধায় পড়ে যায় কি করবে, এই রক্তে মাখা টাকা নিবে কি নিবে না। এরপর অনেকে ঠিক করে যে এই ব্রিটিশদের বিরুদ্ধে কোনোভাবেই তারা যুদ্ধ করে জিততে পারবে না, উল্টো তাদের অবস্থাও তাদের পরিবারের মতো হবে। এর থেকে তো ভালো কিছু টাকা নিয়ে নেওয়া। সেখানে অনেকেই টাকা নিতে শুরু করে, কিন্তু ওই ছেলেটি টাকা নেয়ার বদলে সেখানে এখনো মানববন্ধন চালাতে থাকে। এরপর নায়ার হসপিটালে যায়। ব্রিটিশরা এমনটি রিপোর্ট দিয়েছিল যে মাত্র 1000 লোক সেখানে মারা গিয়েছে, কিন্তু সে হসপিটালে গিয়ে জানতে পারে 10,000 মানুষকে গণহত্যা করা হয়েছিল। এটা শুনে নায়ার কেমন স্তব্ধ হয়ে যায়। তার দেশের মানুষের উপর এত অবিচার শুরু করেছে ব্রিটিশরা, আর শেষে ব্রিটিশদের পক্ষে লড়াই করছে। তার অনেক গিল্টি ফিল হতে থাকে। এরপর সে আরো বিস্তারিত জানতে সেই ছেলেটিকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে তার বাসায় চলে যায় এবং সেখানে আমরা জানতে পারি এই ছেলেটি অন্য কেউ না, বরং কার্পল সিং এরই ছেলে। সেখানে কার্পল সিং এর স্ত্রী এবং সন্তানও মারা যায়। এরপরে সেই বাচ্চাটি বলে যে ব্রিটিশরা আমাদের উপর এত বড় গণহত্যা চালাচ্ছে, তারা তো দোষী, বরং আমরা ইন্ডিয়ানরাও দোষী। আমাদের উপর হয় অত্যাচারের আমরা প্রতিবাদ করছি না, আমরা এই অত্যাচারটা করতে দিচ্ছি। তাদের দোষের থেকে এখন আমাদের দোষ বেশি। এসব কথা শুনে নায়ারের অনেক বেশি গিল্টি ফিল হয় যে সে একটি বাচ্চা ছেলে হয়ে নিজের দেশের জন্য লড়াই করছে, আর শেষে ব্রিটিশদেরই সাথ দিচ্ছে। সে নিজের অপরাধ বুঝতে পারে এবং অনেক বেশি অনুশোচনায় ভোগে। এরপর কয়েকদিন পার হয়ে যায়, সেই ইনকোয়ারির রায় দেওয়ার দিন আসে। নায়ার নিজের অনুশোচনার কারণে ব্রিটিশদের গিল্টি বলে, অর্থাৎ ব্রিটিশদের অপরাধী হিসেবে ধরে, কিন্তু অন্যান্য কেউই ব্রিটিশকে অপরাধী হিসেবে ধরে না।
সেখানে ব্রিটিশরা রায় পেয়ে যায় নট গিলটি, অর্থাৎ অপরাধ মুক্ত। নায়ারকে কেউই সেখানে গণ্য করে না। সে ইন্ডিয়ান বলে সবাই তাকে তুচ্ছ করে এবং তার রায়ের কোনো মূল্য দেয় না। অবশেষে ব্রিটিশদের সাজানো ইনকোয়ারিতে তারা জিতে যায়, যেমনটি প্ল্যান মতো ছিল। রাতে এজন্য পার্টি দেয়া হয়। নায়ার সেই এত সুন্দর পার্টিতে কোনোভাবে শান্তি পাচ্ছিল না। সে বারবার সেই গণহত্যার কথা ভাবছিল। সে নিজের মনকে ফ্রেশ করার জন্য একটু সাইডে যায়। সেখানে একটি বার দেখতে পায়। যখন সে বারে ঢুকতে যায় তাকে বাধা দেয়া হয়। সে কারণ জানতে চাইলে সেখানে একজন লর্ড এসে তাকে একটি সাইনবোর্ড দেখায়। সাইনবোর্ডটা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ান্স আর নট অ্যালাউড, অর্থাৎ কুকুর এবং ভারতীয়রা এখানে প্রবেশ নিষেধ। এটা দেখে নায়ার যেমন আকাশ থেকে পড়ে, যে এরা ইন্ডিয়ানদের এত তুচ্ছ ভাবে, কুকুরের মতো ভাবে, আর সেই তাদের হয়ে কাজ করছিল। এতে নায়ারের অনেক বেশি খারাপ লাগে আর জেদ কাজ করে। নায়ারের খুবই খারাপ লাগতে থাকে সে অন্যায়ের বিরুদ্ধে হাত নিয়ে দিয়েছে বলে। সে ঠিক করে সে ব্রিটিশদের সাথে থাকবে না। সে তার বাসায় অর্থাৎ বাংলায় চলে আসবে। সে তার স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়ে। কিন্তু সেভাবে যাওয়ার আগে সে ছোট্ট ছেলের সাথে দেখা করবে। সে ছোট্ট ছেলের বাসার সামনে গিয়ে দেখে অনেক মানুষের ভিড়, আর ভিতরে দেখে সেই ছেলের মরদেহ। সে তারপর জানতে পারে যে এ নাকি নিজেকেই নিজে শেষ করে ফেলেছে। এটা ভেবে তার আরো বেশি খারাপ লাগে। তারপর সে স্টেশনে আসে। সে মনে মনে ভাবছিল কোনোভাবে ব্রিটিশদের বিরুদ্ধে সে জিততে পারবে না। আর সে এই গিল্টিনেসের সাথেই সে তার বাসায় চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। এরই মধ্যে পিছন থেকে একটি মেয়ে ডাক দেয়। এই মেয়েটির নাম দিলরিত। আনান্যা পান্ডের বেস্ট অ্যাক্টিং ছিল এই পর্যন্ত অবধি এই মুভিতে। এখানে দিলরিত বলে যে স্যার, আপনি আমার আইডল ছিলেন। আপনাকে আমি মেনে আপনার মতো হওয়ার জন্য আমি আমার ফ্যামিলির এগেনস্ট গিয়ে এখানে এসে লতে ভর্তি হই। অবশেষে আমি একজন লয়ার হয়ে গিয়েছি সদ্য পাশ করে। ভেবেছিলাম আপনার মতো হব, কিন্তু আপনার এইরকম রূপ দেখে আমি হতবাক। আপনার যেখানে ইন্ডিয়ানদের পাশে দাঁড়ানো উচিত আপনি ইন্ডিয়ানদের পাশে না দাঁড়িয়ে পালিয়ে যাচ্ছেন। ওই ছেলেটি মারা গিয়েছে, হয়তো আপনিও তার ভিতরে দোষী। আপনাকে নিয়ে ইন্ডিয়ানদের অনেক আশা যে আপনি তাদের পাশে দাঁড়াবেন, কিন্তু আপনি যে এত ভীতু আমি আগে জানতাম না। ঠিক আছে, আপনি থাকেন ভীতুর মতো। আমি সেখানে যাব, আমি একাই লড়াই করব ব্রিটিশদের বিরুদ্ধে। আপনাকে সাথ দিতে হবে না। আপনি যদি পারেন যেখানে গণহত্যা চালিয়েছিল সেখানে যান। দেখবেন দেয়ালেও আপনার কানে কানে বলে যাচ্ছে এই গণহত্যার কথা। সেখানে নির্মম দৃশ্য দেখলে আপনি কখনোই সইতে পারবেন না। কিন্তু আপনার তো সেই সাহস নেই আপনি সেখানে যাবেন। আপনি বাসায় চলে যান, আমি কেস ফাইল করব। এরপর দিলজিৎ কিছু কাগজ দেখায়। এই কাগজগুলো আসলে ওই ছেলের আঁকা কিছু ছবি ছিল। পরদিনই দিল্লি ব্রিটিশদের এগেনস্ট কেস ফাইল করে দেয়। তখন এটা দেখে ব্রিটিশের আবার মাথা খারাপ হয়ে যায় যে একটা ছোট্ট মেয়ে যে সদ্য পাশ করেছে সে তাদের এগেনস্ট কেস ফাইল করেছে। তার মনে হচ্ছিল একটার পর একটা ইন্ডিয়ানরা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা শুরু করেছে। যেভাবে হোক বহির্বিশ্বে এবং ইন্ডিয়ানদের আস্থা আবার জয় করতে হবে। তখন তিরাজ সিং সেখানে বলে একে নিয়ে টেনশন করার কোনো দরকার নেই। মেয়েটা সদ্য পাশ করেছে, এখন পর্যন্ত কোনো কেসও নেয়নি, এটা ওর প্রথম কাজ। ও কিছুই করতে পারবে না, আমাদের এগেনস্ট কিছুই প্রমাণ করতে পারবে না। ও যাওয়ার সাথে দেখবে মুখই খুলছে না ওর। কিছুদিন পর কেসের দিন চলে আসে। এরপর দিলরিত এখানে জানায় যে কেসটি আসলে নায়ার স্যার লড়বে, আমি শুধু তার সহকারী। এটা শুনে ব্রিটিশরা সবাই মনে ভয় ঢুকে যায়, কারণ সবাই জানে নায়ার কত ভালো এবং কত তীক্ষ্ণ নিজের কেস লড়াইয়ের দিকে। যে কোনো কিছু না ভেবে শুধু জেতার লক্ষ্যে ছোটে, আর তাকে হারানো প্রায় ইম্পসিবল। ব্রিটিশরা চাচ্ছিল কোনোভাবে এই কেস যেন ট্রায়াল অবধি না যায়, কারণ ট্রায়াল যদি শুরু হয়ে যায় তখন তাদের নানা রকম ধরনের সমস্যা হতে পারে। তারা চাচ্ছিল এই কেস এখানেই ধামাচাপা দিয়ে দিতে। কিন্তু এখানে নায়ারের সম্পূর্ণ চেষ্টা ছিল কোনোভাবে এই কেসটিকে আগে ট্রায়াল পর্যন্ত নেওয়ার। দুই পক্ষেরই এরপরে কার্যক্রম শুরু হয়। হাতাহাতি লড়াইয়ের এক পর্যায়ে নায়ার নিজের কথার দ্বারা তারা কেসটি জিতে যায়। কোনো না কোনোভাবে তারা এই কেসটিকে ট্রায়াল অবধি নিতে সক্ষম হয়। আমরা আগে থেকেই জানি নায়ার কতটি এক্সপার্ট এবং
তার তো তার স্পিরিট আছে সেই সাথে এখন সত্যতা এবং জেদ ও মানবিকতাও কাজ করছে। কমান্ডার নায়ারের এই রূপ দেখে অনেক ঘাবড়ে যায়। তখন সে চায় সে ব্রিটিশ থেকে একজন ভালো উকিল আনবে। তখন তিরাজ বলে, না, ইন্ডিয়ান বুদ্ধির সাথে ব্রিটিশের ওই বুদ্ধি মিলবে না। আর আমরা ইন্ডিয়ান লয়ারে হায়ার করব। আর নায়ারকে কে হারাতে পারে, কে ওকে টক্কর দিতে পারে সেটাও আমি ভালো জানি। আমি তাকে হায়ার করব। রাতে সে চলে যায় একটি বারে একটি উকিলের সাথে দেখা করতে। সেখানে গিয়ে আমরা একটি উকিলকে দেখতে পাই। এই হচ্ছে হাফ ইন্ডিয়ান আর হাফ ব্রিটিশ। এর মা ছিল ইন্ডিয়ান কিন্তু বাবা ছিল ব্রিটিশ। একটা সময় নায়ার এবং এই উকিলটি অনেক ভালো বন্ধু ছিল, কিন্তু কোনো একটি কারণে সে এখন আর কাজ করে না। আসলে ভাইসরয় কাউন্সিলের জন্য দুইজন ক্যান্ডিডেট ছিল, নায়ার আর এ। কিন্তু মিডিয়া জেনে যায় এই উকিলের আসলে বাবা মার মধ্যে বিয়ে হয়নি, অবৈধ সম্পর্কের কারণেই এর জন্ম হয়েছে। একজন ব্রিটিশ তার মার সাথে শারীরিক সম্পর্ক করে এই বাচ্চার জন্ম দিয়েছে। এজন্য তাকে ট্রায়াল থেকে বহিষ্কার করা হয়। আর সে এই ব্যাপারটা এত কষ্ট পায় যে সে ওকালতিই ছেড়ে দেয়। তিরাস তাকে তখন কেসটি লড়ার কথা বলে, কিন্তু সে বলে, আমি এসব কেস টেস আগেই ছেড়ে দিয়েছে, আমি এখন আর এসবের ভিতর নাই। তখন তিরাস নিজের চাল চালে। সে একটি মিথ্যা কথা বলে যে আসলে ওই ট্রায়ালে নায়ারই সবাইকে জানিয়ে দিয়েছিল তোমার বাবা মার কথা, এই জন্য আজ তোমার এই অবস্থা। এটা শুনে ওই উকিলের অনেক জেদ ধরে। আর সে ঠিক করে সে কোনোভাবেই হোক নায়ারকে এইবার হারিয়ে নিজের জায়গা বুঝিয়ে দিবে। আর এই উকিলের নাম থাকে নেভিল। এরপর নেভিল আর নায়ারের সাথে কোর্টে দেখা হয়। নায়ার তো একদম হতবাক হয়ে যায় নেভিলের কামব্যাক দেখে। নেভিল এখানে ব্রিটিশদের সাথে মিলে একটি মিথ্যা কাহিনী সাজায়। এরপর সে বলতে শুরু করে, ওই সময় তান্ডা নামে একটি গ্যাং ছিল সেখানে। তারা সাধারণ মানুষদের ব্রিটিশদের ব্যাপারে উস্কাতো এবং প্রতিরোধ গড়ে তোলার জন্য বলতো। একটা সময় সাধারণ মানুষ ব্রিটিশ সরকারকে ভুল বুঝে তার এগেনস্ট মানববন্ধন শুরু করে দেয়। আর এই সাধারণ মানুষদের ভিতরে তান্ডার গ্যাং এর অনেকেই ছিল যারা উস্কাচ্ছিল। তখন ব্রিটিশ সরকার আলাদাভাবে সাধারণ মানুষ আর তান্ডা গ্যাং এর লোকজনদের চিহ্নিত করতে না পেরে সবাইকে মেরে ফেলে। সে এখানে ভুল কি করেছে? সে তো আসলে ব্রিটিশ সরকারের ক্ষমতাকে বাঁচানোর জন্য এরকম করেছে। নিজের কথাটিকে বেশি সত্য প্রমাণিত করার জন্য সে এখানে একজন সাক্ষী ডাকে। এই মেয়েটির নাম থাকে মার্থা। মার্থাকে সেখানে বলে যে তুমি তোমার কাহিনী বলো। মার্থা তখন বলে যে আমি একজন কলেজের প্রফেসর। একদিন কলেজ শেষে আমার বের হতে দেরি হয়। কলেজে তেমন কেউই ছিল না। তখন একজন জোর করে আমাকে স্টোর রুমে নিয়ে যায়। তখন নেভিল ছবি দেখালে বলে সে শনাক্ত করে, হ্যাঁ, এই ছেলেটিই ছিল। এই ছেলের নাম ছিল তানভীর, যে ওই তান্ডব গ্যাং এর মেইন ছিল। সে মেয়েটি আরো বলে যে ছেলেটি তাকে জোর করে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। এজন্য তানভীরকে ব্রিটিশ সরকার জেলে নিয়ে যায় এবং তার শাস্তি হয়। এই যে ব্যাপারটা শুনে তার গ্যাংয়ের সবাই ক্ষিপ্ত হয়ে যায় আর ওই দিন মানববন্ধনে নিজেদের সাথে মিশে যায়। ইন্ডিয়ানদের সাথে মিশার পর তারা ঠিক করে যে ব্রিটিশ সকল মেয়ের সাথেই তারা ওই খারাপ কাজ করবে। এটা শুনে তো কমান্ডার অনেক ক্ষেপে যায় এবং সে ঠিক করে সে কোনো মেয়ের সাথে খারাপ কাজ হতে দেবে না। তাই সে ওই তান্ডা বাহিনীর লোকদের আলাদাভাবে শনাক্ত না করতে পেরে সবাইকে মেরে ফেলে। অনেক খারাপ মানুষদের মারার জন্য দু একটা ভালো মানুষ মারা যেতেই পারে, এরকম বলে উকিল নেভিল। কোর্টের সবাই হতভম্ব হয়ে যায়। তখন নায়ার কি বলবে কি করবে কিছুই বুঝতে পারে না। এজন্য এখানে 2 দিনের জন্য কোর্টটি মুলতবি ঘোষণা করা হয়। নায়ার যখন তার স্ত্রীকে নিয়ে বাইরে যায় তখন সেখানে কিছু ব্রিটিশ মেয়েরা এসে তাদের উপর হামলা চালায় এবং নায়ারের মুখে কালি দিয়ে দেয়। আসলে ব্রিটিশ মেয়েরা এমনটি ভাবছিল যে যারা তাদেরকে সাথে খারাপ কাজ করতে চায় তাদেরই পক্ষে নিয়ে নায়ার লড়াই করছে। পরদিন কোর্টে আসে সে। নায়ার তারপরে সেই প্রফেসর মার্থাকে জিজ্ঞাসা করে। সে বিভিন্ন প্রশ্ন এবং কথা কৌশলের মাধ্যমে মার্থার কাছ থেকে সত্যটা বের করে নিয়ে আসে। আসলে মার্থার সাথে তানভীরের একটি রিলেশন ছিল। তাকে জোর করে কিছুই করানো হয়নি। তাদের মধ্যে যা ছিল তার দুজনের ইচ্ছাই ছিল।
এই ইন্ডিয়ান এবং ব্রিটিশের মধ্যে এরকম সম্পর্ক ব্রিটিশরা কোনোভাবেই মেনে নিতে পারতো না। এজন্যই তারা লুকিয়ে চুরিয়ে নিজেদের সম্পর্ক ঠিক রেখেছিল। একটা পর্যায়ে তারা রোজই সেই স্টোর রুমে যেত এবং দুজনের সম্মতিতেই তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হতো। কিন্তু একদিন সেখানে ব্রিটিশরা তাদের দুজনকে একসাথে ধরে ফেলে। তখন মার্থার পরিবারের চাপে এবং ব্রিটিশদের মান সম্মানের খাতিরে মার্থাকে মিথ্যা অভিযোগ দিতে হয় তানভীরের বিরুদ্ধে যে তানভীর তার সাথে জোর করে এসব করেছে। মার্থা এসব না চাইলেও তার ফ্যামিলির চাপে তাকে এরকম করতে হয়। সে এখনো তানভীরকে অনেক ভালোবাসে, কিন্তু তার কোনো কিছুই করার ছিল না। তখন কেসটি আবারও অন্যদিকে মন নেয়। এরকম দুইজন উকিলই নিজের দক্ষতা প্রমাণ করতে থাকে। এক এক সময় এক এক দিকে মোড় ঘুরতে থাকে। একটা সময় নায়ার ভাবে এইভাবে চলবে না, একটি শক্তপোক্ত প্রমাণ দরকার হবে। এজন্য এরপর সে কমান্ডারকে কাঠগড়ায় দাঁড় করে এবং বিভিন্ন রকমের প্রশ্ন করা শুরু করে। সে কমান্ডারের ব্যাপারে নানা রকম তথ্য দিতে থাকে। কমান্ডার আসলে ছোটবেলায় ইন্ডিয়ানদের সাথেই পড়ালেখা করেছিল। সে ছোটবেলায় একটু তোতলা ছিল। এই নিয়ে ইন্ডিয়ান বাচ্চা কাছে তাকে অনেক বুলি করত। এর জন্য কমান্ডারের অনেক বেশি রাগ জেদ ছিল ইন্ডিয়ানদের উপরে। অন্যদিকে তার বাবা নিজেও ইন্ডিয়ানদের অনেক অপছন্দ করত, অর্থাৎ পৈতৃক সূত্রেই সেই ইন্ডিয়ানদের অপছন্দ করাটাই চলে এসেছে। নারীর আরেকটি মানসিক সমস্যাও আছে, সে কোনোভাবে রাগ কন্ট্রোল করতে পারে না। আর তার রাগ যখন হয় সে কোনো ন্যায় অন্যায় বিচার বিভাগ ভাবে না। একটা পর্যায়ে কমান্ডার অনেক বেশি রাগ হয়ে যায় আর নায়রের কলার ধরে বলে, ভালো করেছে আমি ইন্ডিয়ানদের মেরেছি, আরো মারবো, সেই সাথে সাথে তোকেও মারবো। ইন্ডিয়ানদের মতো কুকুরদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। এসব কথা শুনে সবাই তো হতবাক হয়ে যায়। অবশেষে নায়রের প্ল্যান সাকসেসফুল হয়। সে এই কমান্ডারের মুখ দিয়ে স্বীকারোক্তি নিয়ে নেয়। তখন কোর্ট পরের তারিখে রায় শুনানির ঘোষণা দিয়ে সেখানেই মন্তব্য করে। কিন্তু আসল বিপদ আসে এরই পরে। শুনানির আগে নায়ার এবং দিলরিপকে কমান্ডার বিভিন্ন মিথ্যা কেসে ফাঁসিয়ে জেলে ভরে দেয়। এর ফলে শুনানির দিন দিলরিপ ও নায়ার কেউই কোর্টে আসতে পারে না এবং জাজ এবং জুরি বোর্ডের সেখানে এ কমান্ডারকে নন গিলটি অর্থাৎ নির্দোষ প্রমাণ করে সেখান তাকে ছেড়ে দেয়। এই ব্যাপারটিতে নায়ার অনেক বেশি ভেঙে পড়ে যে যত প্রমাণ শক্তপক্ষ হওয়ার পরও যে কোনো না কোনোভাবে ব্রিটিশরা নিজের খদ্দের ক্ষমতা এবং টাকার জোরে ঠিকই বের হয়ে যাচ্ছে। সেভাবে কোনোভাবেই ব্রিটিশদের পক্ষে জেতা সম্ভব নয়। সে এজন্য মন ভারী করে নিজের স্ত্রীকে নিয়ে অনেক দূরে চলে যায়। সে ওকালতি বাদ দিয়ে তার স্ত্রীর সাথে বসবাস করা শুরু করতে থাকে। কিন্তু একদিন হঠাৎ একটি চিঠি আসে নায়ারের কাছে। চিঠিটি আসলে সেই কার্পল সিং লিখেছিল। সে সেই চিঠিতে বলে, আমার ছেলে আপনার সম্পর্কে অনেক ভালো কথা বলেছে। আপনি অবশেষে নিজের ভুল বুঝতে পেরে মানুষের পক্ষে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আপনার কি মনে হয় আমার ছেলেটি নিজে নিজে নিজেকে হত্যা করেছে? একদমই না। আমার ছেলের সামনে তার মা আর বোনকে হত্যা করা এবং তার বাবাকে জেলে ভরার পরও সে নিজে লড়াই করে গিয়েছে, নিজের জীবন নেওয়ার কথা ভাবেনি। আর সে এখন করবে এমন একটি কাজ? কোনোদিন না। কমান্ডার নিজেই লোক দিয়ে আমার ছেলেকে মেরেছে। এই কথাটি শুনে নায়ারের একদম মনে লেগে যায়। তার মধ্যে আবার জেদ ক্ষোভ কাজ করে যে ছেলেকে ন্যায় দেওয়ার জন্য হলেও তাকে আবার লড়াই করতে হবে। এরপর সে দিল্লিদের সাথে কন্ট্যাক্ট করে এবং বিভিন্ন রকমের প্রমাণ সংগ্রহ করতে থাকে। এরপর সে কমান্ডার এগেইন আবার একটি কেস ফাইল করে দেয়। এরপরে শুনানির ডেট আসে। এই জাজটি ছিল ব্রিটিশদের কেনা গোলাম। সে কোনো রকম ন্যায়ের কথা না শুনে কেস ওপেন হওয়ার সাথে সাথে কেসটি খারিজ করে দেয়। এটা দেখে কোর্টের সবাই হতবাক হয়ে যায়। একটি জাজ কিভাবে কোনো উকিলের কথা না শুনে এভাবে কেস খারিজ করতে পারে। এরপর নায়ার একটি প্ল্যান বানায়। সে তখন সে জজের সামনে বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলতে থাকে। একটা পর্যায়ে জজ অনেক বেশি রেগে যায় এবং নায়ারের এগেনস্ট কেস দিয়ে দেয়। আর তখন পুলিশরা সেখান থেকে নায়ারকে নিয়ে যায়। কিন্তু নায়ারের মুখ এবং কথা দেখে ভাবে এসব নায়ার চেয়েছিল। কি জন্য চেয়েছিল সেটা আমরা সামনে বুঝতে পারবো। এরপরে আসে নায়ারের বিরুদ্ধে শুনানি। এখানে ছিল 3 জন জাজ আর জুরি বোর্ডের অনেক মেম্বার এখানে ছিল। নায়ারকে তখন বলে, তুমি কেন জজের সাথে এরকম করেছো?
তুমি এখনই জজের কাছে ক্ষমা চাও। কিন্তু নায়ার তখন তার আগের কেস উঠাতে শুরু করে। কেউ তাকে সেখানে থামাতে পারে না, কারণ এমন একটি নিয়ম আছে, জজের সাথে কেউ বেয়াদবি করলে তখন সে অন্য যে কোনো কেস সম্পর্কে তাকে এক্সপ্লেনেশন দিতে পারবে। আর এই অপেক্ষায় ছিল নায়ার, যাতে সে আগের কেসটি আবার তুলতে পারে। নায়ার তখন জানায় যে গতবার আমাদের কেসের একদম রায় দেওয়ার পালা, যেখানে কমান্ডার নিজে স্বীকার করেছে নিজের দোষের কথা, তারপরে তারই পক্ষে কিভাবে শুনানি হয়। তখন এখানে জুরি মেম্বারসদের মধ্যে অনেকেই ভেবেছিল যে না, কমান্ডার গিলটি, কিন্তু তারপর রায় তার পক্ষে এসেছে। তখন সে একজন জুরি মেম্বারকে ডেকে বলে এ নিজেও কমান্ডারের বিরুদ্ধে রায় দিয়েছিল। এরকম অনেকেই কমান্ডারের বিরুদ্ধে রায় দিয়েছে, কিন্তু তারপরও ব্রিটিশ যেহেতু জজকে কিনে নিয়েছিল, জজ ব্রিটিশের পক্ষেই এমনটি রায় দিয়েছিল। সে এখানে আবার প্রমাণ করে দেয় কমান্ডার সেই নিজের ইচ্ছায় গণহত্যা চালিয়েছিল। এছাড়া সে এটাও প্রমাণ করে দেয় যে দুজন জজকে সেখানে ব্রিটিশ কমান্ডার কিনে নিয়েছিল। না হলে কেউ একজন কিভাবে প্রমাণ দেওয়ার সত্ত্বেও গিলটি দেয় না, আর অন্যজন কিছু না শুনেই কেস খারিজ করে দেয়। এখানে মিডিয়া, সাংবাদিক এবং অনেকে ছিল, এখানে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ পায় না। অবশেষে কমান্ডার এবং তার সাথে যুক্ত যে যে ছিল সেই গণহত্যার জন্য এবং সেই জাজ দুজনকে সবাইকেই শাস্তি দেয়া হয়। এর থেকে বোঝা যায় সত্য কখনোই ধামাচাপা দেওয়া যায় না। যতই চেষ্টা করুক, একটা সময় না একটা সময় ঠিকই সত্য বহিঃপ্রকাশ পায়। অবশেষে নায়ার এবং দিলরিত এই কেসটি জিতে যায়। কমান্ডার দায়ারকে সে তার ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করা হয়। আর এই মুভিটি এখানে শেষ হয়। এমন নতুন এবং ইউনিক মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব রেখে রাখুন। আর আপনারা যদি কোনো মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন। ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।